বক্তব্য দিয়েছেন প্রত্যেকটাই আপনার বিষয়টাকে আরও খোলাসা করেছেন এবং সংযোজন করেছেন। কয়েকটি বিষয় আমাদের অনেকের এক এক ধরনের মতামত থাকতে পারে, এক এক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমি দেখছি 6টি বিষয় বিতর্কের ঊর্ধ্বে। এটা কারো বিতর্ক করার এখানে সুযোগ নেই। একটি হচ্ছে ব্যাংকিং খাতের বিপর্যয়। এটা কোনো দেখার বিষয় নয়, এটা পরিসংখ্যানের বিষয়, এটা তথ্যের বিষয়। ব্যাংকিং খাতের বিপর্যয় আমাদের সামনেই আছে। আরেকটি বিষয় আজকে যে সার্বিক আলোচনায় উঠে আসলো, সেটাও আপনার ঐক্যমত একটা আছে এবং বিতর্কের ঊর্ধ্বে, যে কলুষিত নীতি প্রক্রিয়া, এটাই কিন্তু এই সংকটকে ত্বরান্বিত করেছে এবং এখনও একটা কালো ছায়া সার্বিকভাবে ব্যাংকিং খাতের উপর আছে। এই যে কলুষিত নীতি প্রক্রিয়া, এটা কিন্তু একটা অন্যতম একটা সমস্যা হিসেবে আমাদের চিহ্নিত করতে হবে। তৃতীয় যে এই বিষয়টা অত বেশি আলোচনায় আসেনি, সেটা হচ্ছে, আমি যত শুনেছি ব্যক্তি বিভিন্ন জন থেকে কথার সূত্র ধরে জেনেছি, যে এই মুহূর্তে একটা অন্যতম বিতর্কের ঊর্ধ্বে একটা বাস্তবতা আছে, সে হচ্ছে আমানতকারীর দুঃখ, কষ্ট। এই যে গ্রাহকরা, তারা যে তাদের আমানত রেখেছিলেন, নিতে পারছেন না, এই কষ্টটা কিন্তু নানা পর্যায়ে একটা নীরব কষ্ট সারা সমাজের মধ্যে আছে। কারণ বিশেষ করে এই ধরনের প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা কিন্তু অসংখ্য, এবং সেটা শুধু ইসলামী ব্যাংক নয়, সব ব্যাংকেরই, বিশেষ করে যে সব ব্যাংক নয়, যেগুলো আপনার যে সংকটের মধ্যে আছে যে ব্যাংকগুলো, তাদের গ্রাহকদের একটা দুঃখের বিষয়টাও আমাদের মাথায় রাখাটা প্রয়োজন। আরেকটি হচ্ছে যে এই সব কারণে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং খাত বিপর্যয় একটা সমস্যা, কিন্তু এটার ফলশ্রুতিতে বাংলাদেশে অর্থনৈতিক স্থবিরতাও একটা বাস্তবতা। বাংলাদেশ অর্থনীতি আসলে স্থবির। এখানে সেই অর্থে টাকাগুলো সচল হয়নি। এখনও বিনিয়োগ থেকে শুরু করে সব সূচকগুলো যদি দেখি আমরা, সেখানে এই স্থবিরতার একটা বাস্তবতা জোরালোভাবে আছে। আর দুটি বিষয় আমার মনে হয় বিতর্কের ঊর্ধ্বে, সেটা হচ্ছে এই যে জুলাইয়ের এত আত্মত্যাগ, রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নতুন করে আগাবার একটা সুযোগ পেয়েছে, এটাও একটা সত্য কথা। আমরা যে আজকে যে আলোচনাটা করছি, একটা সমাধানের অন্বেষণ করছি, সেটা হচ্ছে বাংলাদেশ একটা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারে, সুযোগটা তৈরি হয়েছে, এটাও একটা বাস্তবতা। এবং সর্বশেষ যে বিতর্কের ঊর্ধ্বে যেটা আমি তুলে ধরতে চাই, যে আমরা সবাই সংকটের কথা বলেছি, কিন্তু একই সাথে এটাও সবারই একদিন মনের কথা, সংকট বিশ্লেষণটাই একমাত্র কাজ নয়। আমাদের অন্যতম কাজ হতে হবে সমাধানের জন্য। সংকট বিশ্লেষণের মাধ্যমে সমাধানকেই আমাদের গুরুত্ব দিতে হবে, কিন্তু সেই সমাধানগুলো অবশ্যই নৈতিকতার মানদণ্ডে উচ্চ পর্যায়ে থাকতে হবে। আমরা বাস্তবের কথা বলে নৈতিকতার আরেক ধরনের কম্প্রোমাইজ করে সেই সমাধানগুলো টেকসই সমাধান হবে। এই বিষয়গুলো কিন্তু বিতর্ক নাই, এগুলোর মধ্যে কারো সেখানে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই যে 6টা কথা আমি বললাম, এটা কিন্তু সবারই একটা গ্রহণযোগ্য একটা বাস্তবতা। এখন আমি যেটা অলরেডি বললাম, যে সংকটের চরিত্রটা আমরা বুঝতে পেরেছি, এটার মধ্যে অবশ্যই অর্থনৈতিক খাত এবং বিশেষ করে ব্যাংকিং খাতের একটা বিপর্যয়, যেটা আপনারা বললেন, সেটা সংকটের একটা অন্যতম দিক। কিন্তু কথার মধ্যে অনেকগুলো উঠে এসছে। সেই সংকটের মধ্যে যেমন ব্যাংকিং খাতের সুশাসনের ঘাটতি আছে, বা ছিল, বা এখনও হয়তো সেইভাবে সবগুলো অতিক্রম করা যায়নি। একই সাথে অন্যান্য বিষয়, যেমন একজন বলছিলেন যে স্টে অর্ডার, মানে আইনি প্রক্রিয়ার অপব্যবহারগুলোও কিন্তু এগুলোতে এক ধরনের
অবস্থা তৈরি করেছে। তো আমাদের সমাধানের পথ খুঁজতে গেলে আমাদেরকে কিন্তু সংকটের এই যে বহুমাত্রিকতা, এটাই মাথায় নিতে হবে। এটা শুধুমাত্র ব্যাংকিং খাতের আভ্যন্তরীণ একটা যে অবশ্যই সেখানে সবচেয়ে বড় নজর, কিন্তু এগুলো একত্রে এনেবলড হয়েছে এই যে আইনি প্রক্রিয়ার অপব্যবহার, তথ্যের অপব্যবহার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, এবং সর্বোপরি পলিটিক্যাল গভর্নেন্সের যে চরম একটা অলমোস্ট লাইক এ ক্রিমিনাল পর্যায়ের যে অপব্যবহার, সেই পর্যায়ে এটা গেছে। তো এখন আমাদের সমাধানের পথগুলোর দিকেই আজকে আমাদের নজর দিতে হবে। এই যে সম্মিলিত শক্তি, আপনাদের যে আজকের উপস্থিতি, এটা একদিকে যেমন আপনাদের বেদনার জন্য উপস্থিত হয়েছেন, একই সাথে আপনাদের সমাধানের আকাঙ্ক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছে। সেই জন্য আমাদের সমাধানের পথগুলোকে পরিষ্কার করে বোঝা দরকার, উচ্চারণ করা দরকার। অলরেডি উচ্চারিত হয়েছে অনেকগুলো, আমি শুধু হয়তো রিপিট করব কিছুটা।